বিসমিল্লাহির রহমানির রহিম। জাকারিয়া সায়েন্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। গত ক্লাসে রাসায়নিক বন্ধন এসএসসি পঞ্চম অধ্যায় আলোচনা করেছিলাম। সর্বশেষ আলোচনা করেছিলাম নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করা। আজকে তোমাদের সামনে কয়েকটি টপিক নিয়ে হাজির হয়েছি। পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী, অষ্টক ও দুইয়ের নিয়ম, রাসায়নিক বন্ধন ও গঠনের কারণ এবং ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি। তো চলো আমরা পরিবর্তনশীল যোজনী বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করি। পরিবর্তনশীল যোজনীটা কি? যেসব মৌলিক পদার্থ বা পরমাণু একাধিক যোজনী প্রদর্শন করে সেই সব পরমাণুকে বলা হয় পরিবর্তনশীল যোজনী প্রদর্শনকারী পরমাণু বা মৌল। তাহলে দেখা যাক যে পরিবর্তনশীল যোজনী কোন মৌলগুলা বা কোন রাসায়নিক পরমাণুগুলা প্রদর্শন করে। চলে আসো। সালফার, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, এইসব পরমাণুগুলা একাধিক যোজনী প্রদর্শন করে। তো পরমাণুগুলা একাধিক যোজনী প্রদর্শন করার কারণগুলো ব্যাখ্যা করি। আমরা বিজ্ঞানী হুন্ড নামে একজন বিজ্ঞানী আছেন। এই হুন্ডের রুলস অনুসারে বিজোড় সংখ্যক ইলেকট্রনগুলা যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে অবস্থান করে সেটাই হচ্ছিল আমাদের যোজনী। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে সক্ষম হব যে সালফারে সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে 1s 2 2s 2 2p 6 3s 2 3p 4। সালফারের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এটা হচ্ছে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। এই স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস এই পি অরবিটালকে আমরা যদি ভাগ করি তাহলে পি অরবিটালের সিস্টেমটা এরকম তৈরি হয়। পি অরবিটালকে তিনটা অক্ষেতে ভাগ করা যায়, পি এক্স, পি ওয়াই, পি জেড। তার আগে 3 লাগিয়ে দাও। যেহেতু 3 নম্বর কক্ষপথ বা অরবিটালের ইলেকট্রন বিন্যাস, তাহলে ইলেকট্রন প্রথমে একটা একটা করে হুন্ডের নিয়ম অনুসারে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা 4টা ইলেকট্রনকে যদি ভেঙে দিই তাহলে একটা 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 3p অরবিটালে ইলেকট্রন ছিল 4টা, তাহলে আরেকটা ইলেকট্রন আমরা এখানে উল্টা দিকে চিহ্ন দিয়ে দেখাবো। এখন দেখতে পাচ্ছি যে এখানে বিজোড় অবস্থায় একটা আর একটা দুইটা, তার মানে এই সালফারের স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী 2। এরপরে সালফার পরমাণুকে যদি আমরা এক্সাইটেড করি বা উত্তেজিত করি তাহলে এদের যোজনটা এরকম হয় 3s 2 3px 3py 3pz 3pxy। তাহলে আমরা আগের নিয়মে একটা করে ইলেকট্রন প্রবেশ করাবো, একটা একটা একটা। এই যে এখানে যে 3px এ দুইটা ইলেকট্রন ছিল, আমরা যখন উত্তেজিত করলাম তখন এই 3px এর দুইটা ইলেকট্রন একটা চলে গেল 3pxy। ওকে, তাহলে আমরা সর্বাধিক বিজোড় ইলেকট্রন এবার পাইলাম যে কত? 4টা। তাহলে আমাদের এই জায়গার যোজনী 4। তাহলে সালফার প্রথমে দুই যোজনী প্রদর্শন করলো, এবার 4 যোজনী প্রদর্শন করলো। এরপরে এই সালফার পরমাণুকে যদি আমরা আবার উত্তেজিত করি তাহলে ডাবল উত্তেজিত করলাম, মানে বেশি উত্তেজিত করা বুঝাইলো। তাহলে ইলেকট্রন বিন্যাস করি 3s 3px 3py 3pz 3pxy 3pyz। অর্থাৎ এই s এর উপরে দুইটা ইলেকট্রন ছিল। যদি আমরা এটাকে আরো উত্তেজিত করি অর্থাৎ এই পির আর একটা অরবিটাল চলে আসে, তখন এর উপরে একটা ইলেকট্রন প্রবেশ করে
এর উপরে একটা ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ 3s থেকে একটা ইলেকট্রন পার হয়ে চলে যায় 3p-y-z অরবিটালে। তাহলে বাকি সবগুলোতে অনন করে আমরা দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বাধিক পরিমাণে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? 1 2 3 4 5 6। তাহলে সালফার সর্বাধিক উত্তেজিত অবস্থায় সালফার 6 যোজনী প্রদর্শন করে। তাহলে এইভাবে যদি আমরা বাকি পরমাণুগুলা নাইট্রোজেন, ফসফরাস, কার্বন ইলেকট্রন বিন্যাস দেখাই, তাহলে এইভাবে তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। হ্যাঁ, এরপরে তোমরা এভাবে পরিবর্তনশীল যোজনীগুলা দেখাতে পারবা অন্যান্য পরমাণু যাদের একাধিক যোজনী রয়েছে। তাহলে এরপরে যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস করে দেখায় নাইট্রোজেনের 1s2, নাইট্রোজেনের 7 1s2 2s2 2p এর হলো 3। তাহলে দেখা যাচ্ছে এটাকে যদি আমরা সাজাই তাহলে px 2py 2pz, তাহলে দেখা যায় এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে সর্বাধিক পরিমাণে বিজোড় ইলেকট্রন কটা? 3টা। তাহলে স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেনের যোজনী 3। এটাকে যদি আরো উত্তেজিত করি তখন এখান থেকে একটা যাবে 3px, এখান থেকে আরেকটা যাবে pxy, তখন এখানে একটা s অরবিটালের দুইটা ইলেকট্রন থেকে 2s অরবিটালের দুইটা ইলেকট্রন থেকে একটা যাবে, একটা এখানে যাবে। তাহলে সর্বাধিক পরিমাণে বিজোড় ইলেকট্রন অবস্থায় থাকবে এই অবস্থায় নাইট্রোজেনের যোজনী 5। তাহলে নাইট্রোজেনের যোজনী 3ও দিবে 5ও দিবে। এভাবে তোমরা সবগুলো যারা একাধিক যোজনী প্রদর্শন করে তাদের ইলেকট্রন বিন্যাসটা এভাবে দেখাতে পারবা। ঠিক আছে, এরপর আমরা আসো এই পরিবর্তনশীল যোজনী থেকে শিখবো সুপ্ত যোজনী। আমরা জানি কিছু কিছু পরমাণু বা মৌলিক পদার্থের একাধিক যোজনী প্রদর্শন করে। তো যোজনীগুলোর মধ্যে কোন যোজনী বড়, কোন যোজনী ছোট, এটা আমরা খেয়াল করেছি। যেমন সালফারের যোজনী দেখা যায় যে 2 4 6, নাইট্রোজেনের যোজনী 3 5, ফসফরাসের যোজনী 3 5, তারপরে কার্বনের যোজনী 2 4। তাহলে দেখতে পাচ্ছি এখানে বড় এবং ছোট যোজনী আছে। তাহলে এখান থেকে আমরা দেখব যে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী সুপ্ত যোজনী হচ্ছিল যৌগে ব্যবহৃত সর্বোচ্চ যোজনী, কোন পরমাণুর সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্য বা বিয়োগফল। সক্রিয় যোজনী মানে কি? পরমাণুর যে যোজনীটা কোনো যৌগে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় সক্রিয় যোজনী। তাহলে সক্রিয় যোজনীটা কি? এবং সর্বোচ্চ যোজনীটা কি? যেমন এখানে আমরা যদি একটা পরমাণুর কথা খেয়াল করি এবং ওই পরমাণু দিয়ে গঠিত যৌগ যদি খেয়াল করি তাহলে PCl3 অথবা PCl5, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5। তাহলে এই যৌগে ফসফরাসের যোজনী কত ব্যবহার হয়েছে? ফসফরাসের যোজনী ব্যবহার হয়েছে 3। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। এবং এই যৌগে কত ব্যবহার হয়েছে? এই যৌগে ব্যবহার হয়েছে সক্রিয় যোজনী 3। যেটা ব্যবহার হয়েছে ফসফরাসের যোজনী এখানে 3 ব্যবহার হয়েছে। তার মানে এই PCl5 যৌগে ফসফরাসের যোজনী কত? 3। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5। তাহলে 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে আমাদের দেখা যাচ্ছে সক্রিয় যোজনী 3 আর সর্বোচ্চ যোজনী 5। তাহলে বিয়োগ করলে আমাদের ফলাফল 2। তাহলে এই 2 কে আমরা বলবো সুপ্ত যোজনী। কি বলবো আমরা? সুপ্ত যোজনী। এরপর আরেকটা দেখা যায় PCl5 এর ক্ষেত্রে দেখা তো কি ব্যবহার হয়েছে? PCl5 এর ক্ষেত্রে ফসফরাসের যোজনী ব্যবহার হয়েছে 5 এবং দেখা যাচ্ছে যে ফসফরাসের সর্বোচ্চ যোজনীও 5 এবং সক্রিয় যোজনীও 5। তাহলে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যটা কি দেখা যাচ্ছে? 0। কি? 0। তার মানে কি?
সুপ্ত যোজনের মান কত আসতে পারে, 0 আসতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন যৌগে পরমাণু সমূহের কি ব্যবহার করতে পারবো, সুপ্ত যোজনী বের করতে পারবো। এরপরে আমরা সুপ্ত যোজনী চলে গেল। সুপ্ত যোজনের পর আসলো আমাদের পরবর্তী টপিক হচ্ছে হলো কি অষ্টক এবং দুইয়ের নিয়ম। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটা টপিক, অষ্টক এবং দুইয়ের নিয়ম। তো অষ্টক নিয়ম আর দুইয়ের নিয়ম সব থেকে সহজ একটা নিয়ম। তবে এই অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে দুইয়ের নিয়মটা অধিক গ্রহণযোগ্য। আমরা যখন কোনো পরমাণু বা মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস করি তখন দেখা যায় যে প্রথম কক্ষপথে কোনো পরমাণু বা মৌলের 2টা ইলেকট্রন থাকে। তার মানে কি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, এটা নিউক্লিয়াস, 2টা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে 2টা ইলেকট্রন মানে কি প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা 2টা ইলেকট্রন। এই 2n² সূত্র অনুসারে আমরা দেখতে পারি যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরে। তাহলে 2n এর মান যদি 1 নম্বর কক্ষপথ হয় তাহলে 1, তাই না, তারপর স্কয়ার, তার মানে কি 2টা। এই 2n² সূত্র অনুসারে 2 গুণন 2 যদি ধরি তারপরে কক্ষপথে কয়টা, 8টা। এভাবে 2 গুণন 3 এর উপর স্কয়ার, তাহলে 18টা। এইভাবে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়। তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথে 2টা, তার মানে কি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন পূর্ণ হওয়াকে বলা হয় দুইয়ের নিয়ম। আমরা যখন 18 নম্বর গ্রুপের মৌলগুলো আলোচনা করেছি, 18 নম্বর গ্রুপের মৌল যেমন কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এদের দেখা যায় যে এই হাইড্রোজেনের ক্ষেত্রে হিলিয়াম এমন একটা পরমাণু যার শুধু একটাই কক্ষপথ আছে এবং একটা কক্ষপথে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। এবং হিলিয়াম এই দুইয়ের নিয়ম পরিপূর্ণ করে বিধায় এই হিলিয়াম কিন্তু দুইয়ের নিয়ম পরিপূর্ণ করার পরও হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হওয়াকে তার কি বলা হয়, অষ্টক নিয়ম বা দুইয়ের নিয়ম। এই যে কোনো পরমাণু সর্বপ্রথমে যদি আমরা নিয়নের কথা চিন্তা করি, নিয়নের কক্ষপথ কিন্তু প্রথমে 2টা ইলেকট্রন ঢুকবে, তারপরের কক্ষপথে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে কি বোঝা গেল, নিয়নের আর্গন, ক্রিপ্টন অথবা এই যে হাইড্রোজেন থেকে শুরু করে পৃথিবীতে যত প্রকার অর্থাৎ 118টা মৌলের মধ্যে প্রত্যেকটাই চাই যে প্রথমে তার দুইয়ের নিয়ম অর্থাৎ 2টা ইলেকট্রন পরিপূর্ণ করার পরবর্তীতে যদি আরো ইলেকট্রন থাকে সেটা বসানোর পর অষ্টক নিয়ম পরিপূর্ণ করে। তার মানে কি অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়মের মধ্যে অধিক গ্রহণযোগ্য হচ্ছে দুইয়ের নিয়ম। তাহলে আসো দুইয়ের নিয়ম চলে গেল, এরপর আসো অষ্টক নিয়ম। অর্থাৎ ইলেকট্রন দ্বারা যদি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পরিপূর্ণ হয়, 8টা ইলেকট্রনের মাধ্যমে সর্বশেষ কক্ষপথ যদি পরিপূর্ণ হয় সেটা আমরা বলবো যে 8-এর নিয়ম বা অষ্টক নিয়ম। ঠিক আছে, অষ্টক নিয়মের মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে কোনো পরমাণু বা মৌল বা মৌলিক পদার্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। এখন আসো রাসায়নিক বন্ধন। আসলে রাসায়নিক বন্ধন বিষয়টা কেমন? পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে রাসায়নিক বন্ধন মানে প্রত্যেকটা মৌল বা পরমাণু, প্রতিটা পরমাণু বা মৌলই চাই কারো না কারোর সাথে যুক্ত হতে। সুতরাং এই যুক্ত হওয়ার লক্ষ্যে বা এই জোড়া বাঁধার লক্ষ্যেই তারা একটা পরমাণু আরেকটা পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করবে, কেউ দান করবে। এই দান করা, গ্রহণ করা অথবা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে জোড়া তৈরি হবে, এই বন্ধন তৈরি হবে, এটাই মূলত রাসায়নিক বন্ধনের মূল কারণ। তাহলে রাসায়নিক বন্ধনকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি অণুর গঠনকালে। তাহলে অণু যখন গঠন করবে সেই সময় দুটি পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অথবা শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাই মূলত রাসায়নিক বন্ধন। তাহলে দু একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন একটা সোডিয়াম পরমাণু আর একটা সোডিয়াম পরমাণু, দুইটা সোডিয়াম পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে Na2 অণু গঠন করছে। দুইটা ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে Cl2 ক্লোরিন অণু গঠন করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করছে।
তাহলে এই এরকম ভাবে একটা সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস গঠন করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস গঠন করছে। অপরদিকে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত করছে। তাহলে দেখা যাচ্ছে ক্লোরিন মাইনাসে পরিণত করছে। তাহলে এই যে সোডিয়াম আর ক্লোরিন একত্রে যুক্ত হয়ে কি গঠন করছে, সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ এরা একটা ইলেকট্রন, সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন দান করছে, ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে। এই যে আদান প্রদানের মাধ্যমে এরা যে যৌগ গঠন করলো, অর্থাৎ যে যৌগ গঠন করলো, এটা কি মূলত একটা রাসায়নিক বন্ধন। এটা একটা রাসায়নিক বন্ধন। এভাবে এরা রাসায়নিক বন্ধন গঠন করে, অর্থাৎ ইলেকট্রন দানের মাধ্যমে, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অথবা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এরা কি করে, তোমার রাসায়নিক বন্ধন গঠন করে। এবার আরেকটা সিসি কার্বন টেট্রাক্লোরাইড CCl4। এখানে কার্বন এবং ক্লোরিন, অর্থাৎ একটা কার্বন পরমাণু চারটা ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ গঠন করছে। এখানে যে কারণে তারা বন্ধন গঠন করে, দেখা যাক কি কারণে বন্ধন গঠন করলো। আমরা জানি কার্বনের চারটা হাত, তাই না? কার্বনের যদি আমরা ডায়াগ্রাম আঁকি, প্রথম কক্ষপথে দুইটা, পরের কক্ষপথে চারটা। আমরা যদি ক্লোরিনকে দেখি, তা ক্লোরিনের প্রথম কক্ষপথে দুইটা, পরের কক্ষপথে 8টা এবং পরে লাস্টের কক্ষপথে তৃতীয় নম্বর কক্ষপথে কয়টা, তৃতীয় নম্বর কক্ষপথে আমরা দেখছি 7টা। তাহলে এখানে ক্লোরিন আছে চারটা ক্লোরিনের পরমাণু আছে। চারটা ক্লোরিনের এই যে লাস্ট ধাপটা আমরা যদি এখানে আঁকাই, তাহলে প্রথমে দুইটা, তারপরে 8টা, তারপরে স্টেপে দেখা যাচ্ছে যে ক্লোরিন পরমাণু এই ইলেকট্রনটা এখানে শেয়ার করলো। এইভাবে আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন এইভাবে শেয়ার করলো, এভাবে আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন এভাবে শেয়ার করলো, আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন এভাবে শেয়ার করলো। এভাবে যখন তারা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন জন্য এই কার্বন পরমাণুর সাথে তারা কি ধরলো, বললো তুমি একটা ইলেকট্রন দাও, আমি একটা ইলেকট্রন শেয়ার করি, আমি এবং তুমি মিলে আমরা অষ্টক পূরণের মাধ্যমে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করব। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা মৌল চায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাওয়ার কারণেই বা এই জন্যই বা এই কারণেই প্রতিটা পরমাণুই একে অপরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন গঠন করে এবং তারা নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম লাভ করে। সুতরাং এটাই মূলত রাসায়নিক বন্ধনের মূল কারণ। এরপরে আসো পরবর্তী আলোচনা আমাদের হচ্ছিল ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি। ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি। পৃথিবীতে যতগুলো ধাতু আছে, ধাতুগুলা তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে আয়নিত হয়। অর্থাৎ যারা ধাতু, যেমন কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এরকম বিভিন্ন যে পরমাণুগুলো আছে, এগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কি হয়, তাহলে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তারা কিসে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। অর্থাৎ আমরা জানি যে ধাতুগুলা আছে, এই ধাতুগুলা তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে একটা, দুইটা কিংবা তিনটা ইলেকট্রন ত্যাগ করে এরা ক্যাটায়ন সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে, ক্যাটায়ন সৃষ্টি করে। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে এরা কি করে, ক্যাটায়ন সৃষ্টি করে। এবং অ্যানায়ন কি করে, যারা অধাতুর ক্ষেত্রে আমি বলেছিলাম সর্বশেষ শক্তি স্তরে 5টা, 6টা কিংবা 7টা ইলেকট্রন থাকে। তাহলে 5টা যদি থাকে সে 3টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টক লাভ করবে, 6টা যদি থাকে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অষ্টক লাভ করবে, যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে অষ্টক লাভ করবে। এভাবে বিভিন্ন ধরনের পরমাণুগুলা ইলেকট্রন যারা অধাতু গ্রহণের মাধ্যমে অষ্টক লাভের যে প্রবণতা, এটাই মূলত অ্যানায়ন সৃষ্টি করে। অর্থাৎ কোনো পরমাণু যখন, যেমন ক্লোরিন একটা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে
ক্লোরিনের 17 ছিল, ক্লোরিন মাইনাসে পরিণত হবে। এই যে মাইনাসে যখন পরিণত হয় তখন এর ইলেকট্রন দাঁড়ায় 18টি। তাহলে দেখতে পাচ্ছি যে এই 18টি নিয়ে সে কিসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো? আর্গন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। তাহলে এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাস হলো এবং সে এই ঋণাত্মক বা অ্যানায়ন সৃষ্টি করলো। কি করলো? অ্যানায়ন সৃষ্টি করলো। এই যে মূলত সবকিছুর বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে অষ্টক এবং 2 এর নিয়ম পরিপূর্ণ করার জন্য সে অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টি করে। এবং অ্যানায়ন হচ্ছে কি? ধনাত্মক চার্জযুক্ত আয়ন, আর ক্যাটায়ন অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন, আর ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আয়ন। তাহলে আমরা বলতে পারি যে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ধনাত্মক চার্জযুক্ত আয়ন, ধনাত্মক চার্জযুক্ত আয়ন, তাহলে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা কি বলবো? ক্যাটায়ন। ক্যাটায়ন। আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা কি বলবো? অ্যানায়ন। অ্যানায়ন। তাহলে এই টপিকগুলো আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই টপিকগুলো এই লেকচার তোমরা শোনার পর একটু বই বের করে পড়বা। আশা করি তোমাদের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। পরবর্তীতে আর একটা ক্লাস এই অধ্যায়ে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে লেকচারে তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।